ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সবকিছু চালিকায় রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জিপিএইচ ইস্পাত। সাথে আছি আমি তানিয়া হারুন। গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোর গভীর ও মৌলিক সংস্কার নিশ্চিত করতে প্রায় 30টি রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিকভাবে বৈঠক করে জুলাই জাতীয় সনদ প্রস্তুত করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। সেই সনদের বাস্তবায়ন ইস্যুতে সব দল গণভোটে রাজি হলেও গণভোট নির্বাচনের দিন না আগে হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য নিরসনের চেষ্টা করে ব্যর্থ হয়েছে ঐক্যমত্য কমিশন। এই অবস্থায় অবশেষে আজ প্রধান উপদেষ্টার কাছে জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতির চূড়ান্ত সুপারিশ জমা দিয়েছে ঐক্যমত্য কমিশন, যেখানে কোন দিন গণভোট হবে সেই সিদ্ধান্ত সরকারকে নেওয়ার কথা জানানো হয়েছে। বলা হয়েছে জাতীয় নির্বাচনের দিন বা আগে জুলাই সনদ নিয়ে গণভোট আয়োজন করা যেতে পারে। এছাড়া কমিশনের এই সুপারিশ মালায় প্রথমে অন্তর্বর্তী সরকারকে সনদ বাস্তবায়ন আদেশ জারির কথা বলা হয়েছে। জানা গেছে গণভোটে রাজনৈতিক দলগুলোর দেওয়া নোট অফ ডিসেন্ট উল্লেখ না করে প্যাকেজ আকারে একটি প্রশ্ন থাকবে। সেখানে জানতে চাওয়া হবে সনদ ও খসড়া বিল সমর্থন করেন কিনা। এটা গণভোটে পাশ হলে 270 দিন বা 9 মাসের মধ্যে সেই আদেশ বাস্তবায়ন করবে নির্বাচিত সংসদ। কমিশনের এমন সুপারিশকে এনসিপি, জামায়াত স্বাগত জানালেও বিএনপি নেতারা বলছেন কমিশন নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে জাতীয় অনৈক্য প্রতিষ্ঠার প্রচেষ্টা গ্রহণ করেছে। কমিশনের এই সুপারিশে রাজনৈতিক দলগুলোর মতামতের কতটা প্রতিফলন ঘটেছে, এই সুপারিশে কতটাই বা মিলবে আইনি ভিত্তি, এটি ঐক্য না অনৈক্যকে ঘনীভূত করবে, সব মিলিয়ে কেমন হলো জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে ঐক্যমত্য কমিশনের সুপারিশ। এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপি সহ স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নীলোফার চৌধুরী মনি, আছেন বাসদের সহ সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন এবং আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক। আপনাদের তিনজনকে আজকে রাজকাহনে স্বাগত জানাচ্ছি। শুরুটা করতে চাই ফরিদুল হক আপনাকে দিয়ে। ঐক্যমত্য কমিশনের সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর বেশ কিছু প্রতিক্রিয়া এসেছে। যেমনটা আমি জানাচ্ছিলাম, এনসিপি, জামায়াত স্বাগত জানালেও বিএনপির পক্ষ থেকে কিছু আপত্তির বিষয় উঠে এসেছে, যার জন্য তারা বলছেন কমিশন আসলে অনৈক্য প্রতিষ্ঠার যে প্রচেষ্টা সেটি গ্রহণ করেছে। আপনার কি মনে হয়, আপনাদের প্রত্যাশা ছিল আইনি ভিত্তির নিশ্চয়তা জরুরি এবং রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই সুপারিশের মাধ্যমে আইনি ভিত্তি পাওয়া যাবে। আপনার কি মনে হয় আপনাদের প্রত্যাশা অনুযায়ী জুলাই সনদের আইনি ভিত্তি পাওয়া যাবে কিনা, কি মনে করছেন? জি, ধন্যবাদ আপনাকে। সম্মানিত সহ-আলোচকবৃন্দ এবং দর্শকদেরকে শুভেচ্ছা। এখন পর্যন্ত তো একটা সুপারিশ এসছে, তো এখন সরকার কিভাবে এটাকে বাস্তবায়ন করে তার উপরে ডিপেন্ড করবে এবং সুপারিশ এখানে 2টা সুপারিশ আছে। তো এর উপরে আসলে ডিপেন্ড করবে যে এটাকে আসলে কোন দিকে যাচ্ছে। আমরা এখন পর্যন্ত যে সুপারিশ এসছে, সুপারিশ একটা দেওয়া হয়েছে, এটাকে আমরা ইতিবাচকভাবেই নিচ্ছি। ঠিক স্বাগত বলবো কিনা এটা বলার এখনও বোধহয় সময় আসেনি। আমরা ইতিবাচকভাবেই এটাকে দেখছি এবং আমরা অপেক্ষা করছি যে কিভাবে এইটাকে মানে সরকার এটাকে কিভাবে বাস্তবায়ন করবে। এখানে অনেকগুলো প্রশ্ন রয়ে গেছে। সেটা হচ্ছে যে ধরেন জুলাই সনদের যে অর্ডারটা কিভাবে জারি হবে, কে জারি করবে, এটা একটা প্রশ্ন রয়ে গেছে। এবং আরেকটা প্রশ্ন হচ্ছে যে নোট অফ ডিসেন্টগুলোর কী হবে, এটা একটা প্রশ্ন রয়ে গেছে। এবং হচ্ছে যে গণভোটটার মাধ্যমে যে আপনার ধরেন কনস্টিটিউয়েন্ট পাওয়ার দেওয়া হবে কিনা, সেটা আসলে এই অর্ডারের যে টেক্সটটা, অর্ডারের যে খসড়ার মধ্যে যে কি লেখা থাকছে, এইটা আসলে মানুষের সামনে প্রকাশ করতে হবে। আপনাদের মনে থাকার কথা যে আমরা কিন্তু 16 তারিখেই, গত 17 তারিখে হচ্ছে জুলাই সনদ স্বাক্ষরিত হয়। আমরা 17 তারিখে কিন্তু এটা প্রেস কনফারেন্স করে আমরা বলেছি যে এই জিনিসগুলো দিতে হবে। সো এবং হচ্ছে যে আরেকটা ব্যাপার হচ্ছে যে ধরেন নেক্সট পার্লামেন্টকে কনস্টিটিউয়েন্ট পাওয়ার দেওয়া হচ্ছে কিনা, কনস্টিটিউয়েন্ট পাওয়ারের পরে যে সংবিধানটা পরিবর্তন হচ্ছে, জুলাই সনদটা যেটা অন্তর্ভুক্ত করা হবে, করার পরে সংবিধানটা কি নাম দিবেন, এটাকে আপনি একটা সংশোধনী দিবেন নাকি অন্য কিছু বলবেন। সংশোধনীর কিন্তু আমাদের এখানে একটা বড় ধরেন কি বলে যে ড্রব্যাকস আছে। সংশোধনী যতগুলো হয়েছে সব প্রত্যেকটা সংশোধনী চ্যালেঞ্জ রয়েছে, অন্তত এই ধরনের সংশোধনীগুলো। কারণ আমরা এবার বেসিক স্ট্রাকচার চেঞ্জ করছি। তো বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন বলে একটা ধরেন শব্দ আছে, যে পঞ্চম সংশোধনী এবং অষ্টম সংশোধনীর ক্ষেত্রে এটা ব্যবহার হয়েছিল, যে বেসিক স্ট্রাকচার চেঞ্জ করা হচ্ছে সংশোধনীর মধ্য দিয়ে। এটা মূল সংশোধনীর স্পিরিট কিংবা কাঠামোর সাথে সাংঘর্ষিক, দ্যাটস ওয়াই এটা আদালতে গিয়ে চ্যালেঞ্জ হচ্ছে এবং এটা বাতিল হয়ে যাচ্ছে। এরকম কিন্তু পঞ্চম সংশোধনী এবং অষ্টম সংশোধনীর ক্ষেত্রে এটা হয়েছে। তা আমরা এই জন্য এটাকে কোনোভাবেই সংশোধনী আকারে আমরা এটা দেখতে চাই না। এবং এটা বেসিক্যালি সংশোধনীও না, এটা বেসিক্যালি সংশোধনী না। একেবারে নতুন সংবিধান না হলেও ধরেন এটা প্রায় নতুন সংবিধান, কারণ বাংলাদেশের সংবিধানের 72-এর যে সংবিধান ছিল, এই সংবিধানের যে একেবারে বেসিক স্ট্রাকচারগুলো, এটার মূলনীতি, এইটার জুডিশিয়ারি, এইটার আপনার ধরেন লেজিসলেটিভ, এইটার নির্বাহী বিভাগ,
সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো অনেকগুলো জায়গাতে আসলে বেসিক চেঞ্জ আসতেছে। আপনারা দেখেন যে পার্লামেন্টে 2টা হাউস হচ্ছে, জুডিশিয়ারি আলাদা হয়ে যাচ্ছে, জুডিশিয়ারি এই কি বলে লোয়ার কোর্ট হাইকোর্টের অধীনে চলে আসতেছে এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আলাদা হচ্ছে। একই ব্যক্তি দলীয় প্রধানমন্ত্রী হতে পারবে না, এই বিষয়েতে একেবারে প্রায় অনেকটা ঐক্যমত আছে। আবার হচ্ছে যে আপনার ধরেন আপার হাউস হচ্ছে, পার্লামেন্টের আপার হাউস হচ্ছে, সো অনেকগুলো বিষয় বেসিক স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে। এখন মূল কথা হচ্ছে যে এই জিনিসটাকে কীভাবে, যে কারণে আমরা সনদে স্বাক্ষর করলাম না, এটা জায়গাটা হচ্ছে যে এই জিনিসটা আগে নিশ্চিত হতে হবে। এই জিনিসটা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা এটাকে মানে এখনই আসলে মতামত দেওয়াটা কঠিন। তবে আমরা ইতিবাচকভাবে নিচ্ছি যে কমিশন একটা সুপারিশ দিয়েছে। এখন প্রধানত আসলে বলটা সরকারের কোর্টে, সরকার আসলে কি ডিসিশনটা দিবে সেটার উপরে ডিপেন্ড করবে। আমি আরেকটা জিনিস একটু অ্যাড করে রাখি, আমরা যেটা বলেছি যে জুলাই সনদ আদেশ দিতে হবে এবং এটা প্রধান উপদেষ্টা দিবেন। কেন? প্রধান উপদেষ্টার কাছে গণ অভ্যুত্থানের ম্যান্ডেট আছে ওনার কাছে, উনি গণ অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে এই সরকার করেছেন। এখানে কোনো রকম কোনো রেফারেন্স 106 কোর্ট এগুলো আসলে দেখিয়ে লাভ নেই, কারণ গণ অভ্যুত্থান নিজেই এত বড় ম্যান্ডেট ক্রিয়েট করে, জনগণের ম্যান্ডেটের উপর অন্য কোনো ম্যান্ডেট নাই, সে নিজে এত বড় ম্যান্ডেট ক্রিয়েট করে এবং সেই ম্যান্ডেটে যেহেতু উনি বসেছেন উনি এটা দিতে পারেন। এই জায়গাটা হচ্ছে গিয়ে নিশ্চিত করতে হবে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে গণভোটের মধ্য দিয়ে যে কনস্টিটিউয়েন্ট পাওয়ার নেক্সট পার্লামেন্টকে দেওয়া হচ্ছে, এটা আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এই জায়গাটা দিতে হবে। বিষয়টি নিয়ে আসবো ফরিদুল হক। আপনাদের দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন সুপারিশে বেশ কিছু ভাষাগত অস্পষ্টতা রয়েছে, তিনি এমনটা উল্লেখ করেছেন। আসলে একটু সুনির্দিষ্টভাবে কি বলবেন সুপারিশে কোন কোন বিষয়ে আসলে ভাষাগত অস্পষ্টতার কথা বলা হয়েছে? আমি আসলে এটাকে একেবারে খুব ডিপলি দেখতে পারিনি, অনেকগুলো প্রোগ্রামের মধ্যে ছিলাম, তারপরে এসেছি। এটা আসলে দেখে একটু বলতে হবে প্রথমত, আর দ্বিতীয়ত আমরা একটা অফিসিয়াল রেসপন্স আগামীকালকেই আশা করি আমরা দিব, একেবারে প্রেস কনফারেন্স করে একেবারে পার্টির অফিসিয়াল রেসপন্স, সো সেটা দিলে আরও ক্লিয়ার হয়ে যাবে। জি, আপনাকে ধন্যবাদ। রাজিকুজ্জামান রতন, জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশে বলা হয়েছে সংবিধান সংস্কারে 9 মাসের মধ্যে একটা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, 270 দিন কিংবা 9 মাস। আপনার কি মনে হয় এই সময়ের মধ্যে আসলে সংবিধান সংস্কার পরিষদ অনুমোদন না করলে বলা হয়েছে এগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হয়ে যাবে, এই 9 মাস কি যথেষ্ট, কি মনে হয়? ধন্যবাদ। সময়টা যথেষ্ট কিনা এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, পদ্ধতিটা যথোপযুক্ত কিনা। পদ্ধতিটা যথার্থ নয়, কারণ আচ্ছা ধরুন 9 মাসের মধ্যে গ্রহণ করা হলো না, তাহলে কি এটা অটো পাসের মতো হয়ে যাবে? সংবিধান কি এমন একটা জিনিস যেটা এমনি এমনি হয়ে যেতে পারে? স্বয়ংক্রিয় পদ্ধতি এটা তো এমনি এমনি হয়ে যেতে পারে না। একটা অভ্যুত্থান কি এমনি এমনি হয়ে গিয়েছিল? অভ্যুত্থানের পেছনে প্রস্তুতি ছিল, আকাঙ্ক্ষা ছিল, মানুষের মধ্যে একটা স্বপ্ন ছিল, এবং এত স্বপ্ন থাকার পরেও সময় লেগেছে কতদিন। হ্যাঁ, আর আমরা একটা সংবিধান যা পরিচালিত হবে জনগণের ইচ্ছা দ্বারা এবং যা পরিচালনা করবে জনগণকে দীর্ঘদিন, এমনি হয়ে যাবে। মানে আমাদের কাছে মাঝে মাঝে মনে হয় যে আমরা যে গত 7টা মাস এটি কি সময়ের অপচয় করলাম, নাকি শেষ পর্যন্ত যদি অটো পাসই হয় তাহলে বলবে ভাই তাহলে এই 7টা মাস কেন জনগণের টাকা খরচ করলেন, এতগুলো দলের এত বিতর্ক করালেন, এত কথাবার্তা দিস্তায় দিস্তায় কাগজ আর এত টক শোতে কত বিতর্ক, এগুলো কেন করালেন বলুন তো? যদি সব আপনার ইচ্ছাতেই হয়ে যায়, এমনি এমনি হয়ে যায়, তাহলে আর এটা কেন দরকার ছিল? এই প্রশ্নের জবাব একদিন না একদিন দিতেই হবে। ফলে এটা এত সহজ না। গায়ের জোরে অনেক কিছু করা যায়, কিন্তু যুক্তির জোর না থাকলে শেষ পর্যন্ত গায়ের জোর আর একটা গায়ের জোর দ্বারা রিপ্লেসড হয়ে যায়। ফলে এইটা কিন্তু খুব ভালো কোনো লক্ষণ হচ্ছে না। দ্বিতীয়ত হচ্ছে যে কী হলো, প্যাকেজ আকারে গণভোট হবে। আচ্ছা, এখন অনলাইনে আমরা জিনিস কিনি না, সেখানেও কেন বলে দেয় আপনি একটা প্যাকেট খুলে দেখে নিয়েন, এবং তারপরে যদি প্যাকেট খুলে না দেখে আপনি রিসিভ করে নেন তখন বলে বিকৃত মাল ফেরত নেওয়া হয় না। তা এখন আমাদের একটা এত বড় একটা আলোচনার বিষয়ে 84টা বিষয় নিয়ে কথা হয়েছে, তার মধ্যে 43টা বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে আমাদের সবার। এখানে বিএনপির যেমন নোট অফ ডিসেন্ট আছে, বাসদের নোট অফ ডিসেন্ট আছে, বিএনপির কিছু বিষয়ে চূড়ান্ত মতপার্থক্য আছে, বাসদের অনেকগুলো বিষয়ের মতপার্থক্য আছে, এনসিপির মতপার্থক্য আছে, ইভেন যারা 2 হাত তুলে সমর্থন জানিয়েছে জামাতে ইসলাম তারও কত প্রশ্ন মতপার্থক্য আছে। সবগুলো এখন এক প্যাকেটে নিয়ে এসে গণভোট হলে এটা কি জিনিস হবে বলেন তো? ডাল চাল একসঙ্গে মিশিয়ে তার সঙ্গে কিছু সবজি টবজি দিয়ে খিচুড়িটা রান্না করা যায়, কিন্তু এই সংবিধান তো কোনো খিচুড়ি জিনিস না ভাই। তো বলে এই জায়গাটা আমার মনে হয় যে আমরা একটু নিজেদেরকে কিছুটা অফেন্ডেড, কিছুটা কখনো কখনো একটু প্রতারিত মনে করছি। যদিও আমরা এখানে মানে স্বাক্ষর করিনি এই 3টা প্রশ্নে,
প্রথমত আমরা বলেছিলাম যে প্রশ্নে দ্বিমত ছিল, যে প্রশ্নে আমাদের মানে ভিন্ন মত সহ সম্মতি ছিল বা নোট অফ ডিসেন্ট, সেগুলোকে একটু আলাদা করতে হবে। যেগুলো সব বিষয়ে একমত সেগুলোকে আমাদের সবাই আমরা স্বাক্ষর দেব, সেটা তখন করা হয়নি। বলছে এটা পরিপূর্ণভাবে এটাকে গ্রহণ করা হবে। আচ্ছা, স্বাক্ষর করার পরে যারা 3টা জিনিস যুক্ত হলো, তাহলে যারা স্বাক্ষর করলেন, স্বাক্ষর করার পরে যদি কেউ যুক্ত হয়, আচ্ছা আপনার সঙ্গে আমার একটা ডিড হলো, ডিড হওয়ার পরে আমি নিচে আরও কিছু জিনিস লিখে দিলাম, এটা কি আপনার সঙ্গে আমার প্রতারণা হলো না? এগুলো যদি কেউ কোনোদিন প্রশ্ন তোলে যে স্বাক্ষর হওয়ার পরে এগুলো যুক্ত হলো কেন, তাহলে এগুলো দেখেন পদ্ধতিগত জটিলতাগুলো কি। তারপরে আমরা তারপরে বললো কি যে এগুলো নিয়ে আদালতে কোনো প্রশ্ন উত্থাপন করব না। আচ্ছা, আদালতে কোনো প্রশ্ন উত্থাপন করব না কেন? আমার যদি এতখানি নৈতিক শক্তি থাকে, এতখানি নৈতিক জোর থাকে, আগের মতো যদি আমি না করে থাকি, তাহলে আদালত আর চ্যালেঞ্জ হলে আদালত বলবে যেটা হাইয়েস্ট উইল অফ দ্য পিপল, হাইয়েস্ট ফর্ম অফ এক্সপ্রেশন, গণঅভ্যুত্থান, এই গণঅভ্যুত্থানের মধ্যে এটা এসেছে, এই কথা আদালত বলবে না কেন? কারণ আইন চলে আইনের মতো করে, আর আন্দোলন চলে আন্দোলনের মতো করে। আইন এবং আন্দোলনের মাঝখানে যোগসূত্র স্থাপন করে কি, সেগুলো নিয়ে আমাদের তো আলাপ আলোচনা হয়েছে না। এটা আমার মনে হয় যে 30টা রাজনৈতিক দল 7টা মাস ধরে এত আলোচনা করলেন, সব আলোচনা দিন শেষে আমার ইচ্ছাই চূড়ান্ত, এই যদি হয় তাহলে মনে করবো আমাদেরকে কেন বসিয়ে রেখেছিলেন, এটা একটা প্রশ্নের বিষয়। আর একটা বিষয় আমরা যদি বলি যে ঐক্যমত্য করব বলে আমরা তো বসেছিলাম, আমার মত আপনার উপরে যদি চাপিয়ে দিই, তাহলে গ্রামের একটা কথা আছে না, আমার কথা আমি কই তোরে শুধু জিগায়া লই। তো এইরকম কি দাঁড়ালো? আমাদের মনের মধ্যে এটাই ছিল, আপনাকে বসিয়ে শেষ পর্যন্ত বিরক্ত করিয়ে তারপরে আপনারা বল ঠিক আছে আর বিতর্ক ভালো লাগে না ভাই, যা হয় একটা কিছু করে দেন। মানুষকে কি বিরক্তির চূড়ান্ত সীমায় নিয়ে গিয়ে ঐক্যমত করাবেন? তাহলে আমরা আগামী দিনে 90-এর গণঅভ্যুত্থান আমরা বেহাত হতে দেখেছি, এটা বলছি, 24-এর গণঅভ্যুত্থান কি প্রতারিত হবে? আজ থেকে 10 বছর পরে যখন ইতিহাস লেখা হবে, তখন কি বলবে এত বড় একটা অভ্যুত্থানের পরে কেন এই ঘটনাটা ঘটলো? আমাদের তো 7টা পয়েন্ট নিয়ে আলোচনা করার কথা ছিল, আমরা 84টা পয়েন্ট নিয়ে আলোচনা করতে গিয়ে তো জটিলতাটা বাড়িয়ে তুললাম। প্রথমত জটিলতা বাড়িয়ে তুললাম, তারপর জটিলতা বাড়িয়ে তুললাম এবং বেশ কিছু বিষয়ে মতপার্থক্য আছে। এই বিষয়টি আসবো রাজিকুজ্জামান রতন। একটু নীলুফার চৌধুরী মনি আপনার কাছে আসতে চাই। যেমনটা রাজিকুজ্জামান রতন বলছিলেন, ঠিক তেমনই আসলে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ একই বিষয়ে বলেছেন, 270 দিনের মধ্যে সংস্কার পরিষদ পাশ না করলে যে অটোমেটিক হয়ে যুক্ত হওয়ার বিষয়টি উনি হাস্যকর বলেছেন। অটো পাশের মতো একটি বিষয় সংবিধানে থাকতে পারে না, এমনটা উনি উল্লেখ করেছেন। আপনি এই বিষয়টি নিয়ে কিছু যুক্ত করবেন কিনা, সত্যি কি অটো পাশের মতো আসলে বিষয়টি কিনা? আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, এই যে সংবিধান সংস্কার পরিষদ, বিএনপির সালাউদ্দিন আহমেদ উনি এই কথাটিও বলেছেন যে এই যে সংবিধান সংস্কার পরিষদ, এই আইডিয়াটা আগে কখনো আলোচনায় আসেনি এবং এই বিষয়টি নিয়ে ঐক্যমত্য আসলে নেই। তাহলে নতুন করে যে এটি যুক্ত হলো সুপারিশে, এই যুক্ত হওয়ার পেছনে কি কোনো কারণ আছে কিনা, ভিন্ন কোনো বার্তা দিচ্ছে কিনা, কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহালোচককে শুভেচ্ছা। দেখেন, এই যে 270 দিনের কথা যেটা বলা হয়েছে, এটা শুধু হাস্যকর বললে ভুল বলা হবে। আপনার এখানে আমাদের নেতা সালাউদ্দিন সাহেব আরেকটা কথা বলেছিলেন যে আলোচনা হয়েছে 4-5 দিন, যাহা আলোচনা করিলাম তাহা এখানে নাই। তো এই যে যাহা আলোচনা করিলাম তাহাই নাই, এখনই আপনার এইখানে গুজামিল যোগ হয়েছে। তো 270 দিনের মধ্যে সংসদ বসবে, সংসদে যদি এটা আলোচনা সমালোচনা সব কিছু জাস্টিফাইয়ের মধ্যে যদি না করা হয় 9 মাসে, তাহলে আপনার কি হবে? এটা স্বয়ংক্রিয়ভাবে, রাষ্ট্রটা কি স্বয়ংক্রিয়ভাবে হয়েছিল? আমার প্রশ্নটা এই জায়গায় যে একটা রাষ্ট্রে আমি 30 লক্ষ শহীদ বাদ দিলাম, 2 লক্ষ মা বোনের সম্ভ্রম বাদ দিলাম, একটা যুদ্ধ হয়েছিল, অনেক রক্তের বিনিময়ে একটা যুদ্ধ হয়েছিল, অনেক মাস একটা দেশে যুদ্ধ হয়েছিল, তারপরে সহজে কিন্তু আমরা এই আপনার 56,000 বর্গ মাইল আমরা কিন্তু পাই নাই, আমাদের কিন্তু অনেক কিছুর বিনিময় হতে হয়েছে। সেইখানে একটা সংবিধান, ওই যে সংবিধান, আমি বারবার এই কথাটা বলি, 72-এর সংবিধানে কি কোনোখানে লেখা আছে যে সরকারি দল কোনো মার্ডার করলে খালাস হবে? সরকারি দল কোনো মিথ্যা কথা বললে সে মিথ্যা কথার বিচার হবে না? সরকারি বা যাদের ক্ষমতা আছে, মাইট ইজ রাইট, যারা প্রয়োগ করবে তাদের জন্য কোনো আইন নাই? সবই তো যেটা আপনি চান, আমি চাই, রতন ভাই চায়, তারা চায়, সবই কিন্তু ওইখানে লেখা আছে। সমস্যাটা হচ্ছে
আমরা কতটা পালন করছি, আমরা কতটা সংশোধনী আনছি, কতটা আবার সংশোধনীর উপর সংশোধনী আনছি। ধরেন একটা আন্দোলন, একটা রক্তের বিনিময়ে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আবার আরেকটা আন্দোলন, আরেকটা রক্তের জায়গায় গিয়ে ওইখানে গিয়ে যখন ক্ষমতায় বসলো কেউ বা কারা, যখন বসলো আপনার একটা ১/১১ পরে, তখন তারা বুঝলো যে এখন আমাকে বহু বছর থাকতে হবে, আমি যে কোনোভাবে হোক এটাকে আমি আরেকটা সংশোধনী আনে বন্ধ করে দিই। তা বন্ধ করে দিল। এইখানে কি ৭২-এর সংবিধান কোনো দায় নেয়? অথবা আমি যদি বলি যে এই আপনার সংস্কারটা, এই যে ৮৪টা, এইখানে নোট অফ ডিসেন্ট দেওয়া আছে, যেগুলাকে এখানে আলোচনায় আনা হলো না, এটা কি হারিয়ে যাবে? আর এই যে আলোচনায় আনা হলো না বা আনা হলো, পরবর্তীতে যে সরকার আসবে তার উপর কি ডিপেন্ড করবে না? ধরেন এটাই সনদ হয়ে গেল, এটাই আপনার ৭২ বাদ দিলাম, এটাই হয়ে গেল আপনার সংবিধান। সেটা যে কিভাবে আপনার কি করে কতটা ফাঁকি দিয়ে এটা বানানো হয়েছে এটা কিন্তু সবাই জানে। সেই ফাঁকির উপরে আরেকটা ফাঁকি আসলে কি এটা মানে বলে না যে পকেটের সংখ্যা যত বাড়ে পকেট মারের সংখ্যা ততটাই বাড়ে। বলছেন যে নোট অফ ডিসেন্ট না থাকার কারণে ঐক্যমত্য কমিশন নট অনলি এটাই একমাত্র কারণ না। আমরা আপনাকে আরেকটা আমি প্রমাণ দেই, কিন্তু নোট অফ ডিসেন্ট ১/১১ আগে আমি জি, বলি ১/১১ আগে মান্নান ভূঁইয়া আর আব্দুল জলিল সাহেব বহুদিন বসছে, অট্টহাসি দিয়ে ঢুকেছে, আবার হাসতে হাসতে বেরিয়ে এসেছে। বাংলাদেশের জনগণ প্রথমে মনে করেছে অনেক কিছুই হয়ে যাবে, তাতে কি হয়েছে? একটা ১/১১ হয়েছে, কিছুই হয় নাই, একটা ১/১১ হয়েছে। তো আজকে যে জিনিসগুলো করছে এটার রেজাল্ট কি খুব ভালো কিছু হবে? যদি আপনার আমার এইখানে আরও যে বাকি দুইজন আছে তাদের যদি না মিলে, মেন্টাল যদি যোজন যোজন দূরত্ব বাড়ে, তাহলে কি আপনার এখানে কোনো লাভ হবে? আমি এইটুকুই শুধু বলছি, এইখানে আপনি যে কথাই বলেন না কেন স্বয়ংক্রিয় পদ্ধতিতে আরেকটা ডিজাস্টার হয়ে যাবে, কিন্তু স্বয়ংক্রিয় পদ্ধতিতে এটা হবে না, এটা হওয়ার না। আপনার অনেক সংস্কার আছে, ১/১১ যে সংস্কারগুলো ছিল কয়টা ফিল আপ হয়েছে? এই ১/১১ সংস্কারের সময় কিন্তু নোট অফ ডিসেন্ট ছিল না। আমি অন্য সংস্কারের কথা বাদ দিলাম, একটা নারীর যেটা বৈধ, যেটা প্রত্যেকটা পুরুষকে যদি আলাদা করে বলেন যে এইখানে দেওয়া দরকার, 33% যে আরপিওতে ছিল, যে ২০২০ সাল নাগাদ 33% কেউ ফিল আপ করতে পারে নাই। পরবর্তীতে ২৫ সাল নিয়েছে, সেটাও ফিল আপ করতে পারে নাই। এখন ওটাকে ৩০ সাল পর্যন্ত নেওয়া হয়েছে। তো এই যে জিনিসগুলো, এই যে সময় ক্ষেপণ করা, কাল ক্ষেপণ করা, এটার বদলে আমরা কি পাচ্ছি? আমাদের ওই যে সালাউদ্দিন সাহেব কিছুদিন আগে বলেছিলেন যে এখানে খানাপিনা হয় আর হাসি ঠাট্টা হয়, কাজ কতটুকু হচ্ছে আমার সন্দেহ আছে। আজকে কিন্তু এই সমাধান গল্পে কিন্তু এসে দেখলাম যে ওই যেখানে ছিলাম আমি ওইখানে বাঁশের তৈলাক্ত বাঁশের অঙ্কের মতো, বরং আরও নিচে নেমেছি। যে ৪ পা উঠে তো ৩ পা উঠে তো ৪ পা নামে, তাহলে হিসাব করলে আমি কিন্তু আমার আরও ডিজাস্টার হয়েছে। তা আমরা তো এই ডিজাস্টারটা চাই নাই, আমরা চেয়েছি। আপনি দেখেন যে হঠাৎ করে বলা নাই কারণ একটা আপনার কি যুগ হলো, পিআর পদ্ধতি। পিআর পদ্ধতি এখানে ওরকম নাই। তারা যারা সিগনেচার করলো তারা কিন্তু পিআর পদ্ধতি উচ্চ কক্ষেই সিগনেচার করছে। উচ্চ কক্ষে পিআর পদ্ধতি হবে, কিভাবে হবে এটাও কিন্তু সমাধান নাই। এই যে সমাধান নাই, নোট অফ ডিসেন্ট আছে ওখানে। এই সুপারিশে গণভোটের দিনক্ষণ নিয়েও একটু আলোচনা করতে চাই আপনার সাথে। একটি বিরতি নিয়ে ফিরছি, বিরতির পর আবারও আপনার কাছে আসছি। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে এই পর্যায়ে নিচ্ছি একটি বিরতির সঙ্গে থাকুন। আমন্ত্রণ আরও একবার জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনের নীলোফার চৌধুরী মনি। আমরা বিরতির আগে যেমনটা জানাচ্ছিলাম, গণভোট বিষয়ে আপনার একটি মতামত জানতে চাই। কমিশনের সুপারিশে গণভোটের দিনক্ষণ সরকারের হাতে তুলে দেওয়া হয়েছে, অর্থাৎ এখন যদি সরকার জাতীয় নির্বাচনের আগে গণভোট ঘোষণা করে তবে আপনাদের অবস্থান কি হবে, সেই বিষয়টি নিয়ে একটু জানতে চাই। আরেকটি বিষয় হচ্ছে, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি একটি বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন বিএনপি ও জামায়াত নিজেদের বোঝাপড়ার মাধ্যমে, বোঝাপড়ার ভিত্তিতে জাতীয় নির্বাচন করতে চাচ্ছে, অর্থাৎ এক দল সরকার হতে যাচ্ছে, আরেক দল বিরোধী হতে যাচ্ছে। এবং তিনি এমনটাও বলেছেন এক দল ভারতে এক পা দিয়েছে, আরেক দল পাকিস্তানে। এগুলো সামনে আরো স্পষ্ট হবে, এমনটা অভিযোগ করেছেন তিনি। তার এই অভিযোগকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? দেখেন, একটা দলের নেতা আরেকটা দল সম্পর্কে কথা বলবে, এটা অস্বাভাবিক কিছু না। সে তার মতো করে নিজস্ব মতামত ব্যক্ত করেছেন, তবে কথা বলার মধ্যে সম্মানটা, সম্ভ্রমটা থাকা উচিত। এটা আমি মনে করি প্রত্যেকটা মানুষ আরেকটা
মানুষ সম্পর্কে, একটা দল আরেকটা দল সম্পর্কে ওইটুকু সম্মানটা রেখেই কথা বলা উচিত। নিজে যেটা করছে সেটা অন্যের উপর চাপিয়ে দেওয়া সবসময় ঠিক না। এটা রাজনীতিতে ওই যে বলে না যে বিশ্বাসটা এখন এমন একটা পর্যায়ে গেছে, বিশ্বাসটা যদি সত্যিকার অর্থে থাকতো তাহলে আপনি যে প্রথম প্রশ্নটা করেছেন গণভোট, তাহলে কিন্তু এটার প্রয়োজন পড়তো না। বিশ্বাসটা নাই বলেই যে যারাই ক্ষমতায় আসুক যদি পরে কথা না শুনে, এই জন্য আগে গণভোটটা নেওয়া উচিত। যদিও এই গণভোট নিলেও যে ওইভাবে ঠিক জায়গা মতো পৌঁছতে পারবে এমন কোনো বিধিনিষেধ আগের সংবিধান অনুযায়ী ওরকম নাই। তারপরেও গণভোট বিএনপি রাজি হয়েছে, বিএনপি নোট অফ ডিসেন্ট সহ গণভোটে রাজি হয়েছে। সেই গণভোটটা বিএনপি যেটা বলেছে যে একই খরচে একইভাবে একই দিন নির্বাচনের দিনে দিলে তো এমন কোনো অসুবিধা নাই, কারণ এটা লাভ আছে, 2-3টা লাভ আছে। একটা লাভ হলো যে আপনার এক খরচে হয়ে যাচ্ছে। কিছুদিন আগে একটা জাতীয় নির্বাচন বাংলাদেশে হয়ে গেছে, আবার এর মধ্যে জাতীয় নির্বাচন আরেকটা হচ্ছে, সঙ্গে আরেকটা যদি গণভোটটা আলাদা হয় একই খরচ পড়বে প্রায়। তারা জামায়াত থেকে, যেমন জামায়াতের পক্ষ থেকে বলা হচ্ছে একই দিনে দুই ধরনের নির্বাচন, অর্থাৎ গণভোট এবং জাতীয় নির্বাচন। ভোট হলে কেন্দ্রে সহিংসতা হতে পারে, 2-4টা কেন্দ্রে ভোট বন্ধ হতে পারে, ভোট বন্ধ হলে গণভোটের দশাটা কি হবে? অবান্তর একটা কথা, কারণ গণভোট সম্পর্কে বাংলাদেশের মানুষের সেই উচ্ছ্বাসটাই নাই, অনেকে জানেও না, বুঝেও না। আপনি ওই যে বলেন না যে জনগণ আমাদের সাথে আছে, কত পার্সেন্ট জনগণ আছে এটাই তো তারা জানে না। আমি যতদূর আমার ধারণা 70% জনগণ বাংলাদেশের জানেই না গণভোট কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, গণভোট হলে কি হবে। সেইখানে বরং বলতে পারেন যে নর্মাল আলাদা ডেটে গণভোট দিলে জনসংখ্যা উপস্থিতি কমবে ভোটের। আজকে যেমন আলী রিয়াজ সাহেব বলেছেন যদি না ভোট জয়যুক্ত হয় তাহলে কি হবে। তো এই যে নাটা জয়যুক্ত হওয়ারও একটা বিশেষ কারণ আছে। একদিনে হলে কিন্তু বেশ কিছু ভোটার পাওয়া যাবে যারা একই সাথে 2টা কাগজ যখন হাতে পাবে, একটা কাগজ সে ফেলে আসবে না। ম্যাক্সিমাম লোক মনে করবে যে বসে থাকার চেয়ে ফিল আপ করে যায়, তো ফিল আপ করে যাবে। তাতে কি হবে, উপস্থিতি বেশি হবে, আর নইলে উপস্থিতি কমবে এবং না ভোট জয়যুক্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। এই কারণে আওয়ামী লীগের যারা সাইলেন্ট আওয়ামী লীগ আছে, সব আওয়ামী লীগ তো আর পালিয়ে যায় না, কিছু কয়েকজন আওয়ামী লীগ, প্রথম কাতারের কিছু আওয়ামী লীগ যারা বিভিন্ন মামলার সাথে সরাসরি সম্পৃক্ত, তারা পালিয়েছে, অন্যরা পালিয়েছে এক এলাকা থেকে আরেক এলাকায়। ভোটের দিনে তারা ভোট দিতে আসতেও পারে সেখানে, এবং তাদের যে স্ত্রী কন্যা পুত্র আছে যারা ভোটার, তারা তো ভোট দিবেই। তো ভোট দিতে যখন যাবে আওয়ামী লীগ নিশ্চয়ই এই গণভোটের পক্ষে হা ভোট দিবে না। আর আপনি আমাকে বিশ্বাস করেন না বলেই আপনি ভোটের ব্যবস্থা করেছেন যে গণভোট হবে। আমি যে আপনাকে হা ভোট দিব এমন কোনো নিশ্চয়তা নাই, সেই নিশ্চয়তা নাই। সো আপনি আমাকে বিশ্বাস করেন না, আমি তো আপনাকে শতভাগ বিশ্বাস নাও করতে পারি। সো এই জায়গায় আপনি কিভাবে গণভোট যে পাস হবে এটা নিশ্চয়তা নাই, যে কথাটা আমরা এতদিন বলেছি, এখন আলী রিয়াজ সাহেব এই কথাটা বলা শুরু করেছে। সো এই জায়গায় আপনার একই দিন ভোট যদি হয় সেটা অনেকের জন্য এটা ভীষণ ভালো একটা ব্যাপার। ওনারা কিন্তু গণভোট আলাদা দিনে হলে কি কি হবে এটা বলতে পারে না। আমি যদি আপনাকে বলি যে সংসদ সদস্য এবং গণভোট একই দিনে হলে, সংসদ সদস্য কিন্তু তার লিগ্যালিটি হতে মিনিমাম 3 দিন সময় লাগবে। তার আপনার কি বলে গ্যাজেটে নাম উঠবে, তারপরে শপথ নিবে, এরপরে গ্যাজেটে নাম ওঠার আগ পর্যন্ত কিন্তু সে গণভোটের বিষয়ে জামায়াতের পক্ষ থেকে আরো কিছু অভিযোগ আছে আপনাদের দল ঘিরেই। আমি এই প্রসঙ্গে আসবো, একটু রাজিকুজ্জামান রতন আপনার কাছে আসতে চাই। আপনি যেমনটা সুপারিশের যেই কথাটা বলা হয়েছে 48টি বিষয় একটি প্যাকেজ আকারে প্রশ্ন করা হবে, এই বিষয়টি আপনি বিরতির আগে বলছিলেন। একটি মাত্র প্রশ্ন দিয়ে এই যে বিভিন্ন বিষয়কে ক্যাপচার করার চেষ্টা, এই চেষ্টাটা কি আসলে জুলাই সনদকে আরো কঠিন কিংবা জটিল করে তুলবে কিনা আপনি মনে করেন কিনা? অর্থাৎ আমি জানতে চাচ্ছি এর মাধ্যমে কি জনগণের মতামতের প্রতিফলন সঠিকভাবে উপস্থাপন করা সম্ভব কিনা? মানে এক কথায় উত্তর দেওয়ার কথাটা একসময় আমাদের মানে পাঠ্যপুস্তকে ছিল না, তো যে কারণে এখন বাংলাদেশে মানুষ এক কথায় অনেক উত্তর দেয়। আপনি হয়তো আপনার অসুস্থ মাকে হাসপাতালে দেখতে যাচ্ছেন, হঠাৎ রাস্তায় দূর থেকে বলো কেমন আছো, বলে ভালো, এনি ভালো দিয়ে কি ভালো বোঝা গেল? ফলে এরকম এক কথায় হ্যাঁ মেনে নিলাম, ওর মানে 48টা বিষয় কি ছিল না ছিল কিছুই তো জানি না, এটা গেল এক। 2 নম্বর, এটা হচ্ছে মানুষের সঙ্গে বলবো, মানুষকে আমি অজ্ঞ বলতে চাই না, মানুষকে আমি অনবহিতও বলতে চাই না, আমি মানুষকে বলতে চাই মানুষকে অন্ধকারে রেখে তারা তাদের কাজটা সিদ্ধি করতে চান। ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি, গত 2 দিন ধরে প্রেস ক্লাবের সামনে বসে আছে প্রতিবন্ধী স্কুলের শিক্ষকরা। বাংলাদেশে প্রায় 27 লক্ষ প্রতিবন্ধী শিশু আছে, তারা কিছু ফিজিক্যাল প্রতিবন্ধী, কিছু নিউরো প্রতিবন্ধী। পরিবারের জন্য তারা কি মানে কত কষ্টের একটা জায়গা। তার মধ্যে 7 লক্ষ ছেলে মেয়েকে পড়ায় 1700টা স্কুলে। এদের
এমপিওভুক্ত নয় বলে এরা দফায় দফায় আন্দোলন করেছে। গত জুলাই মাসের 21 তারিখে তাদের কাছে এসে বলা হয়েছিল 15 দিনের মধ্যে তোমাদের কাজটা ঠিক করবো, তোমার বাড়ি চলে যাও। ওই 15 দিন কিন্তু 3 মাসও শেষ হয় নাই। তো ফলে মানুষ যখন বলবে যে প্রতিবন্ধীদের দায়িত্ব পরিবার নিতে পারলো না, এরা স্কুলের মাধ্যমে নিল, রাষ্ট্রের কি সেখানে ইয়ে করা উচিত নয়? আমি একটু বসে হিসাব করছিলাম, খুব বেশি হলে 750 টাকা লাগে, 750 কোটি টাকা লাগে। এবং যদি আমরা 2 ধাপে করি তাহলে হয়তো 300-350 কোটি টাকা হলে এই শিক্ষকরা তাদের অন্তত একটা সম্মানজনক জীবন পায়, ওই বাচ্চারা তাদের ভবিষ্যৎটা পায়। সেটার জন্য টাকার অভাব নেই, কিন্তু দেখেন টাকা কত দিক থেকে অপচয় হচ্ছে। বলছে যে কোনো অসুবিধা নেই, টাকা কোনো সমস্যা না। তা টাকা ওই জায়গায় সমস্যা না, কিন্তু এখানে খুব সমস্যা। এটা হলো একটা দিক। 2 নম্বর হলো যে প্যাকেজের মাধ্যমে যেটা করা হচ্ছে সেটাও এক ধরনের প্যাকেজ, বলবো যে প্যাকেজ প্রতারণা হচ্ছে কিনা। আবার প্যাকেজে কী আছে আমি জানি না, যেমন স্বাক্ষরের আগে কী ছিল এবং স্বাক্ষরের পরে কী ছিল জানি না। আমি যেহেতু শ্রমিকদের নিয়েও কাজ করি, শ্রমিক রাজনীতির সঙ্গে যুক্ত আছি, আমরা মাঝে মাঝে কি শ্রম আইন সংস্কারের জন্য অনেক সুপারিশ দেই, এটা ত্রিপক্ষীয় বৈঠকে বসে সুপারিশ দেই। ওই সুপারিশের পরে ওইটা মন্ত্রী পরিষদে পাশ হয়ে সংসদে পাশ হওয়ার পরে দেখি আমরা যে বিষয়ে সুপারিশ করি নাই সেটা চলে আসছে, আর যেটা করেছিলাম সেটা বাদ পড়ে গেছে। ফলে আমাদের কিন্তু বিশ্বাসের জায়গাগুলো বারবার ধাক্কা খেতে খেতে এখন ওই ঘর পোড়া গরু, এখন আমাদের সিঁদুর ও মেঘ দেখলেও আমাদের ভয় লাগে। ফলে এই ধরনের প্রক্রিয়া এটা মানুষের বিশ্বাস এবং আস্থা অর্জন করবে না। আর সবচেয়ে যেটা বিপজ্জনক প্রবণতা, আমরা একটা ঐক্যমতের ভিত্তিতে একটা গণভোট করেছিলাম 1991 সালের 17ই সেপ্টেম্বর অথবা 15ই সেপ্টেম্বর। ঢাক ঢোল পিটিয়ে সবাই মিলে চেষ্টা করে গণভোটে কেউ আসছে না, তারপরে ধরে নিয়ে এসে ভোট দেওয়ানো হলো, তারপরে ভোট পড়েছিল 35%। আর তাহলে ধরুন সাধারণভাবে 65% ভোট দেয় নাই, তাহলে গণভোটে 65% মানুষ ভোট দেয় নাই, তারপরে ওটাকে আমরা সবাই মিলে মেনে নিয়েছিলাম। এবার যদি ভোট 20% পড়ে তাহলে কি হবে? সেই কি হবে ভোটের জরিপ নিয়েও আমি আপনার কাছে আসবো। ফরিদুল হক, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম আপনাদের দলের, তিনি বলেছেন জামায়াত বা বিএনপি এককভাবে বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারবেন না, এমন মন্তব্য উনি করেছেন। এই জায়গায় এনসিপি ও তরুণ প্রজন্মের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ, যেখানে আমরা কিছুদিন আগেই দেখেছি জামায়াতের এবার বলা হচ্ছে জামায়াতের 80% প্রার্থী এবার তরুণ, সেখানেও তরুণ প্রজন্মের অংশগ্রহণও রয়েছে, যেটা দৃষ্টিগোচর হয়েছে। তাহলে কেন এই মন্তব্য তার? জি, আচ্ছা, এখানে ব্যাপার হচ্ছে যে তরুণ না নতুন, এটা হচ্ছে একটা ব্যাপার। সেটা হচ্ছে যে জামায়াত 91 সাল থেকে এখন পর্যন্ত সর্বোচ্চ বোধহয় তারা 30 কি 35টা আসনে কম্পিট করেছিল দল হিসেবে এককভাবে। মানে এককভাবে বলতে তাদের ক্যান্ডিডেট ছিল 30 থেকে 35টা। তারা তো আসলে বেশিরভাগ আসনে কখনো প্রার্থীই দেয়নি, তো তাদের স্বাভাবিকভাবে নতুন প্রার্থী থাকবে, এটা কোনো বড় ব্যাপার না। আর একটা ব্যাপার হচ্ছে যে মানে উনি যেটা বলেছেন যে ধরেন 2টা দলই এককভাবে দেশ চালাতে পারবে না, এটা তো আসলে আমরা গত 15 বছরে দেখছি যে ফ্যাসিবাদীর সময়ে এই 2টা দল একসাথে হয়েও ফ্যাসিস্টকে হটাইতে পারে না। এইখানকার তরুণ প্রজন্মকে জীবন দিতে এগিয়ে আসতে হয়েছিল। এখানে আবু সাইদদের জীবন দিতে এগিয়ে আসতে হয়েছে, যারা কোনো দলমতকে ধারণ করে না, এরকম মানুষদের, এরকম তরুণদের, হাজারো তরুণকে আসতে হয়েছে, এসে তারপরে কিন্তু ফ্যাসিস্টকে হটাতে হয়েছে। তার মানে হচ্ছে যে ব্যাপারটা হচ্ছে যে ওইভাবে না জিনিসটা, যে আমরা যেই ভাষায় জিনিসটাকে বর্ণনা করি, ব্যাপারটা হচ্ছে যে এই তরুণ প্রজন্মের সমর্থন, সহযোগিতা এবং অংশগ্রহণ সবটা নিয়ে আপনাকে রাষ্ট্রটা চালাতে হবে। এছাড়া আপনি আর ওই পুরনো পদ্ধতিতে ধরেন যেটা হইতো, যে ধরেন আগে যেটা হয়েছে এর আগে, যে ধরেন গণ অভ্যুত্থান, মানে বাংলাদেশের যত গণ অভ্যুত্থান বলেন, মুক্তিযুদ্ধ বলেন, যা বলেন, যত পরিবর্তন হয়েছে সব পরিবর্তনের সামনে ইঞ্জিন হিসেবে ছিল ছাত্র তরুণরা। কিন্তু যেই ঘটনাটা ঘটে গেছে এরপরে এরা আবার ঘরে ফিরে গেছে আর রাজনীতিবিদরা দেশ চালাইছে। ওইভাবে আর বাংলাদেশকে আপনি নতুন করে চালাতে পারবেন না। আপনাদেরকে এদের ম্যান্ডেট নিতে হবে, তাদের অংশগ্রহণ দিতে হবে এবং তাদেরকে ধরেন মনে করেন যে কি বলে যে তাদেরকে কনফিডেন্সে নিয়েই তারপরে আপনাকে রাষ্ট্রটা চালাতে পারতে হবে। না হলে আপনি এটাকে, কারণ ব্যাপারটা হচ্ছে যে আগে যেটা ছিল যে ধরেন আমরা এই যে অনেক কথার মধ্যে ধরেন একটা কথা বারবার আসে যে ধরেন কয়েকশো আন্দোলন হলো, এই কয়েকশো আন্দোলন যদি ধরেন হাসিনার আমলে হইতো তাহলে কয়েকশো মানুষ হয়তো মারাও যেতে পারতো। তো এই যে ডিলিংসটা রাষ্ট্রের সাথে ধরেন এই যে আন্দোলনকারীদের যে ডিলিংস, এই ডিলিংসের তো একটা নজির তৈরি হচ্ছে। এখন আপনি পরবর্তীতে আগামীকালকে কেউ এসে যদি এইটাকে ধরেন, যেটা এর আগে আমরা দেখেছি যে ব্রুটালি দমন করা, যে কোনো আন্দোলনকে ব্রুটালি দমন করা, ওটা যদি করতে যায় তাহলে আবার এখানকার তরুণ প্রজন্ম ফুসে উঠবে। তার মানে আপনাকে এটাকে ডিল করতে হবে,
ডিলিংসটা করতে হবে যে ঠিক আছে তুমি কি চাও, এটা আসো আমরা আলাপ আলোচনা করে এটা ঠিক করি, এইভাবে আপনাকে আগাতে হবে, জি, প্রয়োজন সেই হলে জায়গা থেকে আপনাকে- জিনিসটাকে দেখতে হবে। আপনাকে ধন্যবাদ। আবারও আমি- বিরতি নিচ্ছি, বিরতির পরে আলোচনায় ফিরছি, আবারও আসবো আপনার কাছে। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। আমন্ত্রণ আরও একবার জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে, ফরিদুল হক আবারও আপনার কাছে ফিরছি। যেমনটা বিরতির আগে জানাচ্ছিলাম যে এই যে প্রতীক নিয়ে আপনাদের দলের প্রতীক বিষয়ে যেই বিতর্ক আছে সব জায়গায় আসলে সেটা প্রচলিত, এবং এই বিতর্ক ঘিরেই বলতে চাই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম একটি কথা বলেছেন। তিনি বলেছেন যে নির্বাচনে অংশগ্রহণে বাধা দেওয়ার ষড়যন্ত্র হিসেবে যদি প্রতীক না দেওয়া হয় তারা রাজপথে নামবেন। আমি জানতে চাচ্ছি আসলে কোন ষড়যন্ত্রের কথা আপনারা বলছেন, এবং যদি রাজপথে নামেন আসলে আপনাদের আন্দোলন কার প্রতি হবে বা কার কেন্দ্রিক হবে, মানে সরকারের বিরুদ্ধে নাকি নির্বাচন কমিশনের বিরুদ্ধে, এই বিষয়টি একটু যদি পরিষ্কার করতেন। জি, মানে প্রথম কথা হচ্ছে যে নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে প্রধানত সরকারের আন্ডারে না, সেটা একটা আলাদা সাংবিধানিক প্রতিষ্ঠান এবং পাবলিক প্রতিষ্ঠান। নির্বাচন কমিশনের কাজ হচ্ছে, সরকারও কখনো কখনো চাইলে কিছুটা পক্ষপাত করে কিংবা করতে পারে, কিন্তু নির্বাচন কমিশনের পক্ষপাত করার কোনো সুযোগ নেই। যতগুলো আলোচনা এসেছে, নির্বাচন কমিশন আমাদেরকে অফিসিয়ালি তেমন কোনো ব্যাখ্যাই দেয় নাই। আপনারা জানেন প্রধান নির্বাচন কমিশন নিজেই বলেছেন যে কেন আমরা শাপলা দিব না, এটা ব্যাখ্যা দিতে পারছি না কিংবা ব্যাখ্যা দিব না। তো কিন্তু যতগুলো আলোচনা এসছে, বিভিন্ন যুক্তি এসেছে, আমরা প্রত্যেকটা যুক্তিকে খণ্ডন করেছি। যে ধরেন জাতীয় প্রতীকের ইস্যু, ধরেন বিভিন্ন প্রতিষ্ঠানের লোগোর সাথে মিলে যায় এই ইস্যু, জাতীয় ফুল ফলের ইস্যু, এবং ধরেন অন্যান্য যত ইস্যু আছে, যেমন আগে চাওয়া হইল না কেন, পরে চাওয়া হলো না, এই ইস্যুগুলো সবগুলো কিন্তু আমরা খণ্ডন করেছি। যেমন ধরেন বলা হচ্ছে যে এবারে আইনগতভাবে তো বলা আছে যে ইসির অন্তর্ভুক্ত যে প্রতীকগুলো আছে তার বাইরে আসলে প্রতীক চাওয়ার অধিকার ইসির কোনো দলের অন্তর্ভুক্তর ক্ষেত্রেটা আমি নেই আর আপনাকে কি। বলছিলাম, ইসির অন্তর্ভুক্তর ব্যাপারটা হচ্ছে এটা প্রতিবারই চেঞ্জ হয়। ইসির অন্তর্ভুক্তর মধ্যে এটা প্রতিবারই চেঞ্জ হয়। প্রথমে সার্কুলারটা হয়, আবেদন হয়, এবং পরে কিন্তু এই যে এবার 150টা করলো, ওনাদের 150টা দেওয়ার মানে কি বলে যে 150টা পর্যন্ত ওনারা ঘোষণা করতে পারে, এইরকম রাইট ওনাদের আছে, এরকম বিধান আছে। কিন্তু ওনারা 150-এর আচ্ছা, ভিতরে শেষ পর্যন্ত যদি প্রতীক না দেওয়া হয় আমি তাহলে কি আপনারা আন্দোলন বর্জন করবেন কিনা? শেষ করি। এইটা নির্বাচন বর্জন করবেন কিনা? এটা দেওয়ার পরেও ধরেন এই আপনার লিস্টে নাই, কিন্তু অন্য প্রতীক, চাহিদা মতো প্রতীক দেওয়া হয়েছে, এটার বিধানও বাংলাদেশে আছে অলরেডি। মানে এই ধরনের আইন, আদালত, রাষ্ট্র এই প্রশ্নগুলোতে প্রেসিডেন্স কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে আগে এটা হয়েছে কিনা। কামসা মার্কা কিন্তু কাদের সিদ্দিকীকে ওই যে 97-98 সালে লিস্টে ছিল না, কিন্তু তাকে দেওয়া হয়েছে। এবং যেই যে জাতীয় প্রতীক সংক্রান্ত যে ইস্যুগুলা, অন্যান্য যে ইস্যুগুলো, এই ইস্যুতে ধানের শীষ, নৌকা এবং লাঙ্গল, এটা নিয়ে একটা রিট হয়েছিল 2001 সালে, তখন কিন্তু এটা বাতিল করে দেওয়া হয়েছে যে না, এটা সমস্যা নেই, এটা অলরেডি প্রতীক হিসেবে আছে, এটা থাকবে, কোনো সমস্যা নেই। সেই ক্ষেত্রে শাপলা পেতেও কোনো সমস্যা নেই। এখন আমরা যেটা আশঙ্কা করছি যে এই প্রতীকটা আসলে নির্বাচন কমিশন আমাদেরকে যে দিচ্ছে না, এটার পেছনে কোনো একটা রিমোট কন্ট্রোল কাজ করতেছে। যদি শেষ পর্যন্ত সেটাই প্রমাণিত হয়, তাহলে তো আমাদেরকে আসলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে শক্ত অবস্থানে যেতে হবে। কারণ আমরা মনে করি যে এটা একটা রাজনৈতিকভাবে আমাদের সাথে একটা বৈষম্য করা হচ্ছে, কিংবা আমাদের একটা রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য এটা করা হচ্ছে। তখন আমরা এটাকে রাজনৈতিকভাবেই মোকাবেলা করব। আমি একটা বিষয় একটু 30 সেকেন্ড একটু করি। রেফারেন্ডাম প্রশ্নে রতন ভাই যেটা বলছেন, আমি খুব সম্মান রেখে এটা বলতেছি। রেফারেন্ডাম কিন্তু ধরেন সারা পৃথিবীতে রেফারেন্ডাম কিন্তু সংবিধান গ্রহণ করার পরে রেফারেন্ডাম নেওয়া কিন্তু সারা পৃথিবীতে বিধান, আমাদের এখানে এটা হয়নি। এই জন্য রেফারেন্ডামের ব্যাপারটার সাথে আমরা অভ্যস্ত না। বাংলাদেশে ধরেন 72 সালে যদি রেফারেন্ডাম হতো, বাংলাদেশের সংবিধানে কিন্তু 154টা আর্টিকেল আছে এবং অনেকগুলো তফসিল ছিল। সবটা দেখে কি বাংলাদেশের জনগণ হানা দিত? নিশ্চয়ই না। তার মানে হচ্ছে যে আপনি এই যে সংবিধানের 48টা যে ধরেন চেঞ্জ করতেছেন, এটা জনগণ সবটা দেখবে কিংবা ওই প্রশ্নের মধ্যে পাবে না, জনগণ আগে থেকেই জানে, কারণ আমরা 1 বছর ধরে এটা নিয়ে আলোচনা করছি। একটু আসছি রাজিকুজ্জামান রতন, বিএনপি গণভোটের নোট অফ ডিসেন্ট রাখার পক্ষে ছিল, জামায়াত না রাখার পক্ষে ছিল, কিন্তু সুপারিশে নোট অফ ডিসেন্ট নেই, যেমনটা আমরা বলছিলাম। জামায়াতের মতামত প্রাধান্য পেল কিনা, কি মনে হচ্ছে? অনেক কিছু তো নেই, যেমন 106 সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী তো আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারকে শপথ নিতে হয়েছে, তাই না? সেটাও তো নাই। ফলে এরকম অনেক কিছু, বললাম না যে আমি আমার যা মনে হয় তাই করব। সেটা যদি হয় এর তাহলে আর রেফারেন্ডাম কি আর মেমোরেন্ডাম কি? আমরা অনেক মেমোরেন্ডাম দেবো, এটা করেন না, ওটা করেন না, আর ওনারা বলেন রেফারেন্ডাম দেবো। সবচেয়ে বড় কথা কি, এর মধ্য দিয়ে যে জিনিসটা নষ্ট হবে, আবার সেই আস্থার জায়গাটাই নষ্ট হবে, এই ভরসার জায়গাটাই নষ্ট হবে। গণ অভ্যুত্থান একটা ভরসার জায়গা তৈরি করেছিল। আমরা যদি সুনির্দিষ্ট করতাম যে কোন কোন দাবিগুলোতে আমরা, কোন কোন বিষয়গুলোতে আমরা একমত হতে পারলাম, আসুন না সেগুলো নিয়ে কাজ করি। যখন ওর মানে অনেকগুলো মত নিয়ে আসা হয়েছে, তখনই কিন্তু
ভিন্ন মতের সুযোগটাও বেড়ে গেছে। হ্যাঁ, আর যখন ভিন্ন মত আছে তখন ভিন্ন মতের প্রতি আপনার রেসপেক্ট থাকবে না। ভিন্ন মতের প্রতি রেসপেক্ট না থাকলে গণতন্ত্রের চর্চা হবে কেমন করে? ফলে এইটা কিন্তু বড় একটা ধাক্কা খেয়ে গেল জাতি। আর একটা বিষয় হলো যে ধরুন আমরা রেফারেন্ডাম কখন হয়? 1990 সালের আমরা যে গণ অভ্যুত্থান করলাম, অভ্যুত্থানের পরে সরকার গঠিত হলো, হ্যাঁ, তারপরে কিন্তু হলো রেফারেন্ডাম হলো। কিংবা 77-এ একটা রেফারেন্ডাম হয়েছিল, 85-তে একটা হয়েছিল। সবসময় কিন্তু কাজ হয়ে যাওয়ার পরে রেফারেন্ডাম হয়। ফলে সেই যদি প্রেসিডেন্সগুলো আমরা ফলো করি তাহলে কিন্তু এবারে রেফারেন্ডাম হওয়ার কথা ছিল সংসদ গঠিত হওয়ার পরে। আর দুটো জিনিস পাশাপাশি, একটা হলো গণভোট, সেটাও একটা সম্মতি, আর হলো সাধারণ নির্বাচন, সেটাও তো একটা জনসম্মতি। তাহলে একটা সম্মতি দিয়ে কি আর একটা সম্মতিকে রিপ্লেস করা যাবে? যাবে না। এই জন্য গণভোটের কিন্তু আইনি বিধান নাই, কিন্তু মানে আমরা যদি বলি নির্বাচন বলি, এটা কিন্তু পার্লামেন্টের একটা আইনি অধিকার আছে। ফলে এই দুটোকেও একটু বিবেচনা রাখা দরকার। নিশ্চয়ই বিবেচনা রাখা উচিত। নীলুফার চৌধুরী মনি, জোট করলেও নিজ নিজ দলের প্রতীকে ভোট করার সিদ্ধান্ত নিয়ে বিএনপির পক্ষ থেকে আপত্তি ছিল এবং আপনারা সংশোধনের জন্য দাবি জানিয়েছেন। সেই প্রসঙ্গ নিয়ে জামায়াতের নেতা গোলাম পরোয়ার বলেছেন এই সংশোধন করার কোনো প্রয়োজন নেই, এই সংশোধনের জন্য এমনকি লেভেল প্লেইং ফিল্ড লঙ্ঘন হওয়ার শঙ্কা রয়েছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখবেন? দেখেন, এইভাবে যেভাবে বিএনপি বলেছে ভোটগুলো কিন্তু অতীতে এইভাবেই হতো, যে যে দলের সাথে জোট করতো ওই বড় দলটার মার্কাটাই অন্য অন্য দলরা নিত। এখন আমি আপনাকে ফ্র্যাঙ্কলি বলি, যদি আপনার লেভেল প্লেইং ফিল্ডটাই বানাতে চায়, ছোট দলগুলো বড় দলের সাথে কেন নেগোসিয়েট করে তা জানেন? নেগোসিয়েট করে এই জন্যই যে তার দলের ভোটটা যেন আমি পাই। বিএনপি কি বলেছে? বিএনপি তার 31 দফায় বলেছে বিএনপি একটা জাতীয় সরকার গঠন করতে চায়। এটা কিন্তু এই সব আলোচনার, এই আওয়ামী লীগ চলে যাওয়ার অনেক আগে কিন্তু 31 দফা সেইখানে ঘোষণা করেছে। সেইখানে বিএনপি চায় সবাই মিলে আসুক, ছোট দলগুলো আসুক। সেইখানে যদি ছোট দলের মার্কাটা থাকে, মানুষ কিন্তু 3-4টা মার্কার বেশি মার্কা সারা বাংলাদেশের সাধারণ জনগণ চেনে না। তখন কি করবে? স্বতন্ত্র কেউ যদি দাঁড়িয়ে যায় তাকে ভোট দিবে, তার যেহেতু টাকা পয়সা আছে, তার যেহেতু গ্রহণযোগ্যতা আছে, পরিচিতি আছে। তাহলে ওই ছোট দলটা কিন্তু পাস করতে পারছে না। আমরা কি চাই? আমরা চাই ছোট দল বড় দল মিলে একটা ব্যালেন্স অফ পাওয়ার হোক। সেইখানে পরোয়ার সাহেব এই জিনিসটা হয়তো চাচ্ছে না। ওনারা মনে করছে বিএনপির সঙ্গে তাহলে তো জোটগুলো থাকবে না, তাহলে আমাদের সাথে আসবে। তাহলে আমাদের সাথে আসলে আমরা ওইভাবে হিসাব করব। জামাতের ভোট তো ওই শেষ করবেন, লেভেল প্লেইং ফিল্ডের কথা উনি বলেছেন, সেই বিষয়ে উনি কেন বলেছেন? উনি লেভেল প্লেইং ফিল্ড বলেছেন যাতে উনারা বেশি লোক পায়, বেশি জন হয়তো পাশ করে। 7-8টা জোট মিলে যে জোটে যাবে, আপনি নিশ্চয়ই এই কয়েকদিনে দেখছেন যে ছোট ছোট কিছু দল নিজেরা আবার ঐক্যবদ্ধ হচ্ছে, তারা মিলে যাবে। সেইখানে তাদের নিলে তো সে ওইখানে লেভেল প্লেইং ফিল্ড করছে। বাট সরকারের যে লেভেল প্লেইং ফিল্ডটা ভীষণ দরকার, এবং আমরা যে ধানের শীষটাকে বিভিন্ন দলের মানুষদের কাছেও দিতে চাই, এটা দরকার। এটাই হচ্ছে আসল। নিশ্চয়ই আপনার বক্তব্য পরিষ্কার। আপনাদের তিনজনকেই ধন্যবাদ আজকের রাজকাহনের সময় দেওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছে জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে। ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।